ভারত একটি বিশাল দেশ। একদিকে এর রয়েছে হাজার বছরের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি, এর এক বিশাল জনগোষ্ঠী। কিন্তু এই একই দেশ অপরাধ, বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি এবং বিশৃঙ্খলার এক ভয়াবহ কেন্দ্র। অনেকে ভারতকে উদয়মান বিশ্বশক্তি হিসেবে দেখে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে ভারত পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ। আজ আমরা জানবো ভারতের সেই লুকানো সত্য, যা হয়তো অনেকেই মানতে চাইবেন না, কিন্তু সত্যকে অস্বীকার করা মানেই সত্য বদলে যায় না। ভারত ধর্ষণের রাজধানী, নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। ভারতে একজন নারী কখনোই নিরাপদ নয়। এটি শুধু একটা কথার কথা নয়, পরিসংখ্যাই এটি প্রমাণ করে। ভারতে প্রতিদিন গড়ে ৮৬টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়, অথচ বাস্তব সংখ্যা আরো বেশি। ২০১৯ সালে ভারতে প্রতি ১৬ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এটি ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো NCRB এর তথ্য অনুযায়ী ২০২২ সালে ভারতীয় পুলিশ ধর্ষণের মামলায় নথিভুক্ত ৩১,৫১৬টি মামলা তাদের হাতে এসেছে। ২০২১ থেকে ২০% বৃদ্ধি। এর মানে ২০১৩ সালে গড়ে ভারত প্রায় ৯০টি ধর্ষণের মামলার নথিভুক্ত হয়েছে। কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন, ভারতের ৯৯% ধর্ষণের ঘটনা পুলিশে রিপোর্ট করাই হয় না। এমনকি জাতিসংঘের এক গবেষণায় উঠে এসেছে যে ভারত হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ নারীদের জন্য। এখানে যৌন হয়রানি, অ্যাসিড হামলা, গণধর্ষণ ও পারিবারিক সহিংসতার হার বিশ্বের সর্বোচ্চ। ভারতে ধর্ষণের শিকার নারীদেরই দোষারোপ করা হয় এবং অপরাধীরা প্রভাবশালীদের কারণে মুক্তি পেয়ে যায়। ভারতের রাজনীতি, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা ধর্ষকদের রক্ষা করতে বেশি আগ্রহী, নারীদের সুরক্ষা দিতে নয়। ভারতের অর্থনীতি বিশ্বের ৫ম বৃহত্তম, কিন্তু ভারতের ৩০% জনগণ এখনো দিনে ৫০ টাকার কমে জীবনযাপন করে। ভারতের মোট GDP ৩.৭ ট্রিলিয়ন, কিন্তু মাথাপিছু আয় মাত্র ২,৪০০, যা আফ্রিকার অনেক দেশের চেয়েও কম। ভারতে ২০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে, যা সমগ্র ইউরোপের জনসংখ্যার চেয়েও বেশি। ভারতের ধনী ১০% মানুষ দেশের মোট সম্পদের ৭৫% নিয়ন্ত্রণ করে, অথচ গরিবরা বেঁচে থাকার জন্য প্রতিদিন সংগ্রাম করে। ভারত আসলে দুই ভিন্ন দুনিয়ার একটি দেশ। একদিকে বিশাল ধনীদের বিশাল বিলাসবহুল বাড়ি গাড়ি এবং বিলাসবহুল জীবন, অন্যদিকে ক্ষুধার্ত মানুষ, রাস্তার পাশে শুয়ে থাকা শিশুরা, খোলা নর্দমায় বেঁচে থাকা অসংখ্য পরিবার। অর্থাৎ ভারত একটি অর্থনৈতিক দানব, কিন্তু বাস্তবে এটি একটি দারিদ্র্যের দেশ। ভারতের চাকরির অভাব, অথচ বিশাল জনসংখ্যা। ২৫ বছরের নিচে এই তরুণ জনগোষ্ঠী ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারত, কিন্তু বাস্তবে এটি ভারতের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভারতে প্রতি বছর ১ কোটি নতুন তরুণ কর্মসংস্থানের জন্য বাজারে আসে, কিন্তু চাকরি তৈরি হয় মাত্র ২০ লাখ। বেকারত্বের হার বর্তমানে ৮%-রও বেশি, যা ভারতের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্নাতক ডিগ্রি থাকা সত্ত্বেও হাজার হাজার তরুণ রাস্তার দোকানে কাজ করতে বাধ্য হচ্ছে। ভারত সরকার চাকরি সৃষ্টি করতে সম্পূর্ণ ব্যর্থ। সরকারি চাকরির জন্য কোঠার রাজনীতি এতটাই বেশি যে যোগ্য মানুষ চাকরি পাচ্ছে না। একদিকে বিলিয়ন বিলিয়ন টাকা দুর্নীতি হচ্ছে, অন্যদিকে যুব সমাজ অসহায় আত্মহত্যা করছে। ভারতের সামাজিক বৈষম্য এখনো মধ্যযুগে আটকে আছে। ভারত তার বর্ণভিত্তিক বৈষম্যের জন্য কুখ্যাত। নিম্ন বর্ণের মানুষরা আজও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। উচ্চ বর্ণের লোকরা তাদের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা পর্যন্ত করে না। অনেক গ্রাম আজও দলিত সম্প্রদায়ের মানুষদের আলাদা থালা বাসনে খেতে হয়। ভারতের সমাজ এখন একটি মধ্যযুগীয় বর্ণবাদী কাঠামোর মধ্যে বন্দী। এখনো কিছু মানুষ ঈশ্বরের সমান, আর কিছু মানুষ কুকুরের চেয়েও অদম। ভারতকে বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন নোংরা দেশগুলোর মধ্যে একটি বলা হয়। ভারতের সবচেয়ে বেশি নোংরা ভারতের রাস্তায়। আপনি প্রায় এটি দেখতে পাবেন, আবর্জনা জমে নর্দমা ক্রস প্রবাহের ঘটনা। ভারতে পাবলিক টয়লেটের অভাব এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ভারতের ৭০% গ্রামের মানুষ এখনো উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। শুধু গ্রামেই নয়, ভারতের অনেক শহরে টয়লেট ব্যবস্থা শোচনীয় এবং অনেক মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করতে বাধ্য হন। ভারতে প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় প্রায় ১০.২ মিলিয়ন টন পর্যন্ত, যা বিশ্বের সর্বোচ্চ পরিমাণগুলোর মধ্যে একটি। ভারতীয় ট্রেনগুলিও ভিড়ের জন্য পরিচিত, যানবাহনে উপচে পড়া ভিড়। ভারতে অনেক নদী যেমন গঙ্গা এখন বর্জ্যের নদী হয়ে গেছে। ভারতের পরিচ্ছন্নতা পরিস্থিতি এতটাই খারাপ যে এটি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশের বিপর্যয় সৃষ্টি করছে। রাস্তাঘাটে আবর্জনার পাহাড়, নর্দমার খারাপ অবস্থা এবং পানির দূষণ ভারতের বড় সমস্যা। এই কারণে ভারতে বিভিন্ন রোগের প্রকোপ বেশি এবং পরিবেশ দূষণের কারণে জনস্বাস্থ্যের অবস্থাও খারাপ। ভারতের সেনাবাহিনী বিশাল, বিশ্বের ৩য় বৃহত্তম সেনাবাহিনী, ৫ম বৃহত্তম নৌবাহিনী, ৬ষ্ঠ বৃহত্তম পজিশনে বিমান বাহিনী। কিন্তু ভারতের সামরিক প্রযুক্তি এখনো ব্রিটিশ আমলের পুরনো কাঠামোর উপর নির্ভরশীল। ভারতের অধিকাংশ অস্ত্র বিদেশ থেকে আমদানি করা হয়। চীনের তুলনায় ভারতের প্রতিরক্ষা শক্তি 10 বছর পিছিয়ে। ভারতীয় সেনার
দুর্নীতি এতটাই বেশি যে অনেক সামরিক সরঞ্জাম অকেজ অবস্থায় থাকে। ভারত আসলে শুধু বাহিত্যকভাবে শক্তিশালী কিন্তু অভ্যন্তরীণভাবে দুর্বল। ভারত বিশ্বের সবচেয়ে ধনী ও দরিদ্রতম দেশ। কেন বলছি? কারণ 10% ভারতীয় দেশের সম্পদের প্রায় 1/4 মালিক এবং নিচু জাতের 40% মানুষ এখনো দারিদ্র্য সীমার কাছাকাছি বসবাস করছেন। 200 মিলিয়নের বেশি মানুষ রয়েছে চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস। 2024 সালের প্রথম দিকে ভারতের মোট জনসংখ্যা 1.44 মিলিয়ন ছাড়িয়ে গেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তবে ভারত অনেক উন্নয়নও করেছে। উপরন্তু ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অটোমোবাইল বাজার। ভারতীয় অটোমোবাইল শিল্প গত কয়েক দশকে এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অটোমোবাইল বাজারে পরিণত হওয়া ভারত বর্তমানে মারুতি, সুজুকি, টাটা, মহিন্দ্রা, হুন্ডাই এবং অন্যান্য ব্র্যান্ডগুলোর জন্য একটি বিশাল উৎপাদন কেন্দ্র। দেশীয় চাহিদার পাশাপাশি রপ্তানিও বাড়ছে, যা ভারতকে অটোমোবাইল ও উৎপাদন ও বিক্রয়ের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ। চীনের পরেই এই অবস্থান অর্জন করা ভারতের প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় নিদর্শন। স্যামসাং, অ্যাপল, শাওমি, ওপো সহ বিভিন্ন ব্র্যান্ড ভারতে তাদের কারখানা স্থাপন করেছে, যা দেশটির বহির্বিশ্বের বাজারে আধিপত্য বিস্তার করতে সহায়তা করছে। ভারত বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় আইটি ও সফটওয়্যার আউটসোর্সিং কেন্দ্র হিসেবে পরিচিত। ভারতের আইটি আউটসোর্সিং শিল্পের বার্ষিক আয় 150 বিলিয়নেরও বেশি। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পুনে বিশ্বের বৃহত্তম আইটি হাবগুলোর মধ্যে অন্যতম। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, টিসিএস, ইনফোসিস সহ বড় বড় কোম্পানি ভারতে আউটসোর্সিং করে। বিশ্বের 1/3 সফটওয়্যার প্রকৌশলী ভারতে বসবাস করেন। ভারত শুধু প্রযুক্তিতে নয়, বিশ্বব্যাপী অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখছে। এটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতি দেশগুলোর মধ্যে একটি। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ওষুধ উৎপাদনকারী দেশ। বিশ্বব্যাপী জেনারিক ওষুধ 25% এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 40% জেনারিক ওষুধ ভারত থেকে সরবরাহ হয়। ভারত বিশ্বের অন্যতম প্রধান ফার্মাসিউটিক্যাল হাব হিসেবে গড়ে উঠেছে, যেখানে শত শত ওষুধ কোম্পানি গবেষণা, উৎপাদন ও রপ্তানি করছে। তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, রত্ন ও গহনা বস্ত্র ইত্যাদি রপ্তানির ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষে অবস্থানে রয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনার গ্রাহক দেশ ভারত, যেখানে মানুষ বিনিয়োগের জন্য সোনা ক্রয় করে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কৃষিভিত্তিক অর্থনীতি। দেশটির 160 মিলিয়ন হেক্টর চাষযোগ্য জমি রয়েছে, যা বিশ্বের মোট কৃষি জমির 10%। চাল, গম, তুলা, চিনি ও চা ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী এবং অন্যতম বৃহত্ত গম উৎপাদনকারী দেশ। চীনের পরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। শুধু তাই নয়, ভারত বিশ্বের বৃহত্তম মশলা উৎপাদক ও রপ্তানিকারক দেশ, যেখানে বিশ্বের 70% মশলা ভারত থেকে আসে। দুধ উৎপাদন। ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, যেখানে 30 কোটিরও বেশি দুগ্ধ জাতের গরু রয়েছে। ভারত বিশ্বের অন্যতম পুরাতন সভ্যতার দেশ, যার রয়েছে 5000-এরও বেশি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। ভারত বিশ্বের সর্বাধিক নিরামিষাশী জনগোষ্ঠীর দেশ, যেখানে 460 মিলিয়ন মানুষ নিরামিষাশী। এটি বিশ্বের মোট নিরামিষভোজী জনগোষ্ঠীর 1/3। ভারতীয় চলচ্চিত্র শিল্প বিশ্বের অন্যতম বৃহত্তম বিনোদন শিল্প। প্রতি বছর 2000-এরও বেশি সিনেমা তৈরি হয়, যা হলিউডের তুলনায় অনেক বেশি। বলিউড বিশ্বব্যাপী জনপ্রিয়, যেখানে সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো তারকারা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। ভারত বিশ্বের 4টি প্রাচীন সভ্যতার মধ্যে একটি। এটি বৌদ্ধ ধর্মের জন্মস্থান, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মহামতি গৌতম বুদ্ধ প্রতিষ্ঠা করেন। ভারত সাংস্কৃতিক ইতিহাসের এক অনন্য কেন্দ্র, যেখানে হাজার হাজার বছরের জ্ঞান, বিজ্ঞান ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষিত হয়েছে। ভারত প্রাচীনকালে অসাধারণ সাহিত্য অর্জন করেছে। এই দেশেই রচিত হয়েছে মহাকাব্য, মহাভারত ও রামায়ণ, যা কেবল ভারতীয় সাহিত্য নয়, বিশ্ব সাহিত্য ও গভীর প্রভাব ফেলেছে। ভারতে 1060-টিরও বেশি ভাষা ও উপভাষা প্রচলিত। এই কারণে দেশটিকে একসময় ভাষার জাদুঘর বলা হতো। ভারতে প্রাচীনকাল থেকে বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল, যা 4টি প্রধান বর্ণে বিভক্ত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও ক্ষুদ্র। এই বর্ণ প্রথার ব্রাহ্মণরা ধর্মীয় ও বলিদানমূলক কাজের দায়িত্বে, ক্ষত্রিয় যোদ্ধা ও শাসক শ্রেণী, বৈশ্য কৃষি ও ব্যবসার সাথে যুক্ত, ক্ষুদ্র শ্রমজীবী শ্রেণী। এই শ্রেণীর বর্ণ প্রথা কঠোরভাবে অন্তর্বিবাহ ছিল, অর্থাৎ এক প্রথার মানুষ অন্য প্রথায় বিয়ে করতে পারত না। ভারতের স্বাধীনতার পর আইনত এই প্রথা বিলুপ্ত করা হয়েছে, তবে এখনো কিছু সামাজিক স্তরে এই প্রভাব রয়ে গেছে। তো বন্ধুরা, আসুন দক্ষিণ এশিয়ার এই স্থানটি একটু ঘুরে দেখি, কেন নেটিজেনরা ভারতকে তৃতীয় ভাই বলে ব্যঙ্গ করে। ভারত দক্ষিণ এশিয়া উপমহাদেশ
মহাদেশের বৃহত্তম দেশ, যার ভৌগোলিক বিস্তৃতি বিশাল। উত্তর পশ্চিমে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান, পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার, দক্ষিণে সাগর পেরিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য ৫,৫৬০ কিলোমিটার এবং স্থলভাগের আয়তন প্রায় ২.৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হিসেবে স্থান দিয়েছে। এই দেশটিতে ১০০টিরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস, যাদের মধ্যে প্রধান জাতিগোষ্ঠী হল হিন্দুস্তানি প্রায় ৪৮%, বাকি মারাঠি, বাংলা, বিহারি, তেলেগু, তামিল ইত্যাদি। ভারতের ২২টি সরকারি ভাষা রয়েছে, যার মধ্যে প্রধান ভাষা হিন্দি ও ইংরেজি। ভারতের রাজধানী নয়াদিল্লি, যা প্রাচীন দিল্লির ভিত্তিতে সম্প্রসারিত হয়েছে। এটি ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ শাসকের রাজধানী ছিল এবং বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে অবস্থিত, যেমন লাল কেল্লা, কুতুব মিনার, লোটাস টেম্পল। মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী। এটি মহারাষ্ট্রের রাজ্যের রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর। ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এখানেই অবস্থিত। এটিকে পশ্চিমের প্রবেশদ্বার বলা হয়। ভারতের ভূখণ্ড প্রধান 3টি বড় অংশে বিভক্ত, যেমন উত্তর হিমালয়, মধ্য গঙ্গায় সমতল ভূমি এবং দক্ষিণ দাক্ষিণাত্যের মালভূমি। গঙ্গায় মালভূমি ভারতের প্রধান কৃষি অঞ্চল, যা অত্যন্ত উর্বর এবং চমৎকার সেচ সুবিধা রয়েছে। এটি পরিচিত ভারতের শস্য ভাণ্ডার নামে। ভারত একটি উষ্ণমণ্ডলীয় দেশ। এখানে ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু বিরাজমান। এখানে বর্ষাকাল এবং শুষ্ক মৌসুম স্পষ্টভাবে পৃথক। প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষি উৎপাদনের সুবিধা থাকলেও শুষ্ক মৌসুমে জল সংকট একটি বড় চ্যালেঞ্জ। এর বৈচিত্র্যময় আবহাওয়া উত্তরের হিমালয় থেকে দক্ষিণের উষ্ণ রেইন ফরেস্ট পর্যন্ত বিস্তৃত, ফলে এটি বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যময় দেশ। অনেক নদীর দেশ ভারত। ভারতের প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে গঙ্গা নদী, ভারতের মাতৃনদী, যা হিমালয় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরের প্রবাহিত। এটি দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। ব্রহ্মপুত্র নদী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। সিন্ধু নদী, যা ঐতিহাসিক সিন্ধু সভ্যতার মূল কেন্দ্র ছিল। ভারত বিশ্বের অন্যতম খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ। এখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হল কয়লা। ভারত বিশ্বের 3য় বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, মালাইকা, বারাইট উৎপাদনে বিশ্বের 3য় স্থানে রয়েছে ভারত। তো বন্ধুরা, এবার চলো ভারত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে জেনে নেই। ভারতের ইতিহাসে প্রথম খ্রিস্টপূর্ব 321 সালে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের নন্দবংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য, যিনি অর্থশাস্ত্র নামক বিশ্ববিখ্যাত কৌশলগত শাস্ত্র রচনা করেন। মৌর্য সাম্রাজ্য ভারতের উত্তর পশ্চিম থেকে শুরু করে বঙ্গ পর্যন্ত বিস্তৃত হয় এবং প্রথমবারের মতো পুরো ভারতীয় উপমহাদেশ এক হয়। আবার চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন সম্রাট অশোক, ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক। 258 খ্রিস্টপূর্ব ক্ষমতায় আসার পর তিনি প্রথম দিকে যুদ্ধবাজ নীতিতে বিশ্বাসী ছিলেন। 261 খ্রিস্টপূর্ব কল্পঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি শান্তি, ন্যায় বিচার ও অহিংসার বার্তা ছড়িয়ে দেন এবং ভারত থেকে শ্রীলঙ্কা, চীন, মায়ানমার ও মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্ম প্রসারিত করেন। অশোকের শাসনকালে ধর্মচক্র প্রতীকটি জনপ্রিয় হয়, যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীকের অংশ। শুধু তাই নয়, অশোক গুপ্তের সাম্রাজ্য শাসনকালে ভারত বিজ্ঞান, গণিত, সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সাফল্য অর্জন করে। সম্রাট চন্দ্রগুপ্ত প্রথম 335 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। সম্রাট সমুদ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দ সাম্রাজ্যকে ভারতের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। 415 খ্রিস্টাব্দ সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসনামলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বিশ্বের অন্যতম উচ্চতায় পৌঁছে যায়। এরপর 1526 খ্রিস্টাব্দ মুসলমান শাসকরা ভারত আক্রমণ করে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। 1206 সালে কুতুবউদ্দিন আইয়ুব প্রথম মুসলিম শাসক হিসেবে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে কুতুব মিনার নির্মাণ করা হয়। পরে আলাউদ্দিন খলজি 1316 খ্রিস্টাব্দ তার সামরিক শক্তি ও প্রশাসনিক নীতির জন্য পরিচিত হন। মোহাম্মদ বিন তুগলক 1351 খ্রিস্টাব্দ নতুন মুদ্রা প্রচলন করেন এবং ভারতের রাজনীতি দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন। মুঘল সাম্রাজ্যের উত্থান 1526 খ্রিস্টাব্দ মুঘল সাম্রাজ্য ভারতের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য হিসেবে ইতিহাসে চিহ্নিত করেন এবং 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম সফল শাসক, যিনি ধর্মীয় সহিংসতা, সুবিচার এবং প্রশাসনিক দক্ষতার জন্য বিখ্যাত। সম্রাট শাহজাহান 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ তার শাসন আমলে বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য তাজমহল নির্মাণ করেন, যা এখনো সপ্তম আচার্যের একটি। 1700
সালের পলাশির যুদ্ধের ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতে নিজেদের শাসনের ভিত্তি স্থাপন করে। 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। 1877 সালে রানী ভিক্টোরিয়া নিজেকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মাধ্যমে ব্রিটিশ শাসনের নির্মমতা প্রকাশ পায়। 1947 সালের 15ই আগস্ট মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের মাধ্যমে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং প্রমুখ নেতাদের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেন। ভারতের বিখ্যাত দর্শনীয় স্থান তাজমহল ভালোবাসার প্রতীক। এটি উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে 1632 সালে এটি নির্মাণ করেন। আরও আছে জয়পুর পিঙ্ক সিটি, এটি রাজস্থান রাজ্যের রাজধানী। বিখ্যাত স্থাপনা হাওয়া মহল, প্যালেস অফ উইন্ডস, আম্বায়ার ফোর্ট, সিটি প্যালেস, বারাণসী আধ্যাত্মিক রাজধানী, ভারতের অন্যতম প্রাচীন শহর, 16,000 বছরেরও বেশি পুরনো। এটি গঙ্গা নদী তীরে অবস্থিত এবং হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের জন্য পবিত্র স্থান। বারাণসীর ঘাটগুলো প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীকে আকর্ষণ করে। কিন্তু ভারতের ঐতিহ্য আজ বিপদের সম্মুখীন। যদিও ভারত ঐতিহ্যের দিক থেকে অপ্রতিরোধ, কিন্তু তা রক্ষা করতে ভারতের কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এমনকি ঐতিহাসিক স্থানগুলো আজ দূষণ এবং অবহেলার শিকার। যখন আপনি বারাণসী অথবা জয়সলমীরের মতো ঐতিহাসিক স্থানগুলোতে পদচারণ করবেন, আপনি অনুভব করতে পারবেন সেই অতীত গৌরব আজ ভেঙে পড়ছে। তাজমহল যেমন এক সময় পৃথিবীর এক অনন্য ধন ছিল, আজ সেটি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ঐতিহাসিক পাথরের সৌন্দর্য আজ হলুদ হয়ে যাচ্ছে। এটা এক হৃদয় বিতরক দৃশ্য। ভারত তার ঐতিহ্য, সংস্কৃতি, সামরিক শক্তি এবং অর্থনীতির জন্য বিখ্যাত, কিন্তু একই সঙ্গে এটি বিশাল সামাজিক বৈষম্য, ধর্ষণ, দারিদ্র্য, অপরিচ্ছন্নতা এবং চাকরির অভাবের সমস্যায় জর্জরিত। ভারত তার সংস্কৃতি, ঐতিহ্য, সেনাবাহিনী ও অর্থনীতির জন্য গর্ব করে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটি দর্শনের দেশ, এটি দারিদ্র্যের দেশ, এটি বৈষম্যের দেশ, এটি চাকরিহীন তরুণদের দেশ। তাহলে ভারত কি সত্যিই একটি উন্নয়ন দেশ, নাকি এটি শুধু একটি উন্নয়নশীল বিশৃঙ্খল রাষ্ট্র? তোমার মতামত জানাতে ভুলো না। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।